আলিফের উচ্চারণ কেন হয় না? আলিফের উচ্চারণ এই জন্য হয় না, একটা নিয়ম আছে ইংরেজি, মানে আমরা যেটা নিয়মটা বলি, নো সাইন নো No sound. সাউন্ড। নো সাইন নো সাউন্ড। এই নো সাইন নো সাউন্ড এই নিয়মের ভিত্তিতে আলিফের উচ্চারণ হয় না। নো সাইন নো সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে আওয়াজ। তাহলে যে অক্ষরে সাইন নাই সে অক্ষরের আওয়াজও নাই। দেখবেন আলিফের উপরে যখন কোনো হরকত না থাকে, কোনো জবরদের পেশ না থাকে, তখন সেটাকে কিন্তু আমরা আলিফ বলি। কিন্তু যখনই আলিফের উপরে যখন কোনো হরকত চলে আসে, তখন সেইটার আলিফ থাকে না, তখন সেটা কিন্তু হামজা হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাই যে আলিফ ছাড়া বাকি অক্ষরগুলোর উপরে নিচেই হরকত আসাটা কোনো বাধা নাই। হরকত আসাতে কোনো বাধা নাই। এবং যখন কোনো আলিফ ছাড়া বাকি অক্ষরগুলোর উপরে যখন হরকত আসে, সেইটা কিন্তু আমরা উচ্চারণও করে থাকি। আর সে অক্ষরগুলোতেও যদি হরকত না আসে, তার কিন্তু উচ্চারণ হয় না। এখন একটা জিনিস এখানে আমরা খেয়াল করব, আলিফ ছাড়া বাকি অক্ষরে যদি হরকত আসে, তার কি নাম চেঞ্জ হয়? বলতে হবে। না। কোনো নাম চেঞ্জ হয় না, কিন্তু হয় না। আলিফ ছাড়া বাকি অক্ষরগুলোর উপরে জবরদের পেশ আসলে সে অক্ষরের কিন্তু নাম পরিবর্তন হয় না। কিন্তু একমাত্র আলিফের ক্ষেত্রে নিয়ম আলাদা, যে আলিফের উপরে যখনই হরকত বা নিচে হরকত আসে, তখন সেইটা আর আলিফ থাকতে পারে না। হামজা তখন হয়ে তার যায়। নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন হয়ে যায় হামজা। আম তাহলে কি আমরা কি আলিফের উচ্চারণ করি? করি না তো। ও কিসের ভিত্তিতে করি না? নো সাইনের ভিত্তিতে করি না। কারণ আলিফের উপরে কোনো সাইন থাকে না। আর যখনই আলিফের উপরে সাইন আসে, তখন সেটার আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা। জি। যেমন আমরা কিন্তু অনেক সময় কি বলি, ভাই আমি শুয়ে ঘুমালাম হচ্ছে 24 সালে, উঠলাম 25 সালে। আমরা কি বলি? তাহলে মানে কি, আপনি যখন এক ঘুম থেকে উঠলেন পরবর্তী পরবর্তী দিন সকালে, তখন 24 সালকে আর আপনি বলতে পারবেন যে আমি 24 সালে উঠলাম? না। 24 সাল তখন কিন্তু অলরেডি আপনার জীবন থেকে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। আপনি 25 সালে এসে পদার্পণ করেছেন। আপনি যখন আলিফে হরকত দিচ্ছেন, তখন আলিফের কি, আলিফ আর নাই তখন সেখানে, তখন সেটা কি হয়ে গেছে? হামজা। তার মানে আপনার হরকত দিতে সময়, আর নাম চেঞ্জ হতে আর সময় লাগবে না। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আলিফের উপরে হরকত দিতে সময় লাগবে, কিন্তু আলিফটা উচ্চারণ থেকে, বা আলিফের নামটা নিশানা মুছে যাবে হরকত দেওয়ার সাথে সাথেই। ওটা আর আলিফ বলতে পারবেন না। এই যে আমরা অনেক সময় কি বলি, আলিফ জবর আ, এটা কিন্তু ভুল। হামজা জবর আ। তাহলে আমরা 29টি হরফের মধ্যে আমরা উচ্চারণ করি মাত্র 28টি হরফের। এই 28টি হরফের উচ্চারণ স্থল, অর্থাৎ মাখরাজ হচ্ছে মুখের 3টা জায়গা। মুখের 3টা জায়গা থেকে এই 28টি অক্ষর কি হয়? উচ্চারিত হয়। তার মধ্যে দুই ঠোঁট থেকে 4টি অক্ষর, জিহ্বা থেকে 18টি অক্ষর, আর কণ্ঠনালী থেকে 6টি অক্ষর। তাহলে 18 আর 4 22, 22 আর 6 28। এখন প্রশ্ন আসতে পারে, আলিফটা তাহলে কেন? আলিফটা হচ্ছে মাদের অক্ষর। আলিফটা কিসের অক্ষর? মাদের অক্ষর। যদি কোথাও আলিফের অস্তিত্ব না থাকতো, তাহলে আলিফ মাদ হতো না। যদি কোথাও আলিফের অস্তিত্ব না হতো, তাহলে খাড়া জবর হতো না। কারণ কি? খাড়া জবরের নাম কি? আলিফ সগীরা। আলিফ সগীরা। তা যদি কাবিরা না থাকে, সগীরার অস্তিত্ব হবে? জি না। হবে না।
যদি কাবিরা না থাকে, বড় যদি না থাকে, তা ছোটর অস্তিত্ব কোত্থেকে আসবে? যেমন একটা ফ্যামিলিতে যদি একটাই বাচ্চা হয়, তাহলে আপনি কি তারা ছোট বড় বলতে পারবেন? হুম, কিন্তু এক ফ্যামিলি যদি দুইটা বাচ্চা থাকে, তখন কি ছোট বড় বলতে পারবেন না? জি। হ্যাঁ, নাকি পারবেন না? পারবেন? পারবেন অবশ্যই না? জি। পারবেন না। পারবো, এই জন্য বলছি পারবো। যে আসলে আলিফের অস্তিত্ব না থাকলে মাদ হতো না, আলিফের অস্তিত্ব না থাকলে খাড়া জবর হতো না। সুতরাং এই জন্য আলিফের দরকার আছে। এই জন্য আলিফকে বলা হয় মাদের হরফ। তা আমরা তাহলে 28টি অক্ষর উচ্চারিত হয় কোত্থেকে? দুই ঠোঁট থেকে, জিহ্বা থেকে, কণ্ঠনালী থেকে। তাহলে আমাদের মাখরাজ কয়টা বলেন তো? মাখরাজ মানে 28টা। কিন্তু উচ্চারণ স্থল। তার মানে মাখরাজ কয়টা? তিনটা। বেসিক্যালি তিনটা। আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি 17টি মাখরাজ। আপনি যদি ভাগ ভাগ করেন তাহলে 17টা হবে, কিন্তু আসলে মাখরাজ কয়টা? মূলত তিনটা। তিনটা। যেমন আপনি যদি বলেন যে আপনার শরীরের হাত, আপনার শরীরের পা, আপনার শরীরের কান, তাহলে কয়টা অঙ্গ হলো? কয়টা জায়গা হলো? তিনটা। তিনটা। কয়েকটা আপনি যদি তিনটা। বলেন আমি মাথার উপর একটা নিব, হাতে একটা নিব, আর ঘাড়ে একটা নিব, এখন তাহলে কয়টা অঙ্গ হলো? তিনটা অঙ্গ হলো। তিন জায়গা থেকে আপনি করছেন, এটা বহন করছেন। কিন্তু এখন যদি আপনি ভাগ করেন, মাথার কোন সাইডে, এটা কি মাথার মাঝখানে, না মাথার সাইডে, নাকি ডান সাইডে, না বাম সাইডে, না পেছনের সাইডে, না সামনের সাইডে, তাহলে কয়টা হলো তখন? অনেকগুলো হয়ে গেল, চারটা হয়ে গেল, চারটা। এক মাথায় চারটা হয়ে গেল। যদি বলে হাতের কোথায়, বলে হাতের কি কোনোর কোনোর ওখানে, না গিরার ওইখানে, নাকি মাসেলের এখানে, নাকি হাতের তালুর মধ্যে, তো কয়টা হলো? চারটা চারটা। হয়ে গেল। তা ওই সেন্স না, এখানে সেন্স হবে হলো জিহ্বা। জিহ্বা বলতে জিহ্বার সব জায়গা, তাহলে কয়টা হলো? একটা। ঠোঁট বলতে ঠোঁটের উপর নিচে, কয়টা হলো? একটা। কণ্ঠনালী বলতে কণ্ঠনালী যেটা একটা। তিনটা। তার মানে আমরা এটাও বলতে পারি যে মাখরাজ মূলত তিনটি। তিনটা। মানে আপনার তিনটা জায়গা থেকে, তিনটা স্থান থেকে আপনার 28টি অক্ষর উচ্চারিত হয়। এবার আমরা আসি, আমরা এখন এই যে যে উচ্চারণটা, এটা আমরা ঠিক করেছি, নির্ধারণ করেছি, ঠোঁট থেকে আমরা শুরু করেছি। আমরা উচ্চারণের জায়গাগুলো ঠোঁট থেকে শুরু করেছি। এরপর আমরা চলে যাব জিহ্বা, তারপরে চলে যাব কি কণ্ঠনালী। এইভাবে এভাবে যেতে যেতে আমরা কোথায় যাব? কণ্ঠনালীতে গিয়ে শেষ করব। তো আমাদের ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি অক্ষর। কয়টি অক্ষর? চারটি। চারটি অক্ষর। 4টি। এখানে কিন্তু আমরা আগেও বলেছি যে এখানে অক্ষরের ধারাবাহিকতা না, মাখরাজটা আমরা কিসের ধারাবাহিকতায় পড়ি? উচ্চারণের স্থলের ধারাবাহিকতা। কিসের কিসের ধারাবাহিকতা অনুসারে পড়ি? উচ্চারণ উচ্চারণ স্থল। স্থলের ধারাবাহিকতা। আমরা কিন্তু অক্ষরের ধারাবাহিকতা অনুসারে আরবি মাখরাজ, বর্ণের মাখরাজ পড়ি না। তো আমাদের প্রথম হচ্ছে ঠোঁট। যেহেতু উচ্চারণটা কিন্তু মুখ থেকে, তার মানে মুখের প্রথম জায়গা কি? আপনি প্রথম কি দেখতে পান? ঠোঁট দেখতে পান। তাহলে প্রথম ঠোঁট থেকে আমাদের 4টি অক্ষর। তার মধ্যে একটা হচ্ছে মিম, একটা হচ্ছে মিম, একটা হলো বা, আর একটা ওয়াও, আর একটা হলো ফা। আমরা প্রতিবারের ন্যায় আমরা যেটা বলে থাকি সব সময় যে আরবি বর্ণের সাথে বাংলা বর্ণের মিল আছে। আরবি বর্ণের সাথে কিসের মিল আছে? বাংলা বর্ণের উচ্চারণের মিল আছে। যেমন আপনি যদি এই মিমের উপরে জবর দেন, আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু উচ্চারণ প্র্যাকটিস করব, মাখরাজ প্র্যাকটিস করব কিন্তু হরকত দিয়ে। কারণ আমরা যদি হরকত দিয়ে প্র্যাকটিস না করে শুধু হরফের প্র্যাকটিস করি, তাহলে কখনোই মাখরাজ শিখতে পারবো না। কারণ আমি যখন একটা অক্ষরের উচ্চারণ করি, তখন সেই সাউন্ড যেটা বের হয় মুখ থেকে, সেই সাউন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালফাবেটিক্যাল সাউন্ড, বর্ণের আওয়াজ।
আরেকটা হচ্ছে কি ফনেটিক্যাল সাউন্ড, অর্থাৎ সেটা হলো বর্ণের আওয়াজ না, বর্ণের জবর জের পেশ দেওয়ার পরে যে আওয়াজটা আমরা ব্যবহার করি, আমরা যেটা কি করি আমাদের কথা বলার ক্ষেত্রে যে আওয়াজটা আসে সেইটা হচ্ছে ফনেটিক্যাল সাউন্ড। যেমন বাংলায় আপনি কি ছোটবেলায় কি পড়েছেন, বয়কারে বা, বয় বয়রসি বি, বয়রস্যু বি বু, বয় দীর্ঘ বু, বকারে বো, এগুলো পড়েছেন না? আপনি যদি এগুলো না পড়ে শুধু এইভাবে পড়তেন যে ব, প, ফ, ব, ভ, ম, আর কোনো আকার রস্বীকার পড়তেন না, তাহলে কি আপনার শব্দর যে উচ্চারণ, সঠিক উচ্চারণ, এটাকে আপনি শিখতে পারতেন? জি না। পারতেন না। যেমন ভাবে একজন মানুষ শুধু বর্ণের উচ্চারণ করে শব্দের সঠিক উচ্চারণ শিখতে পারে না, ঠিক আরবিতেও আরবি বর্ণের উপরে হরকত দিয়ে বা নিচে হরকত দিয়ে প্র্যাকটিস ছাড়া তার পক্ষে মাখরাজ শেখা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যেমন আমি একটা দেখাই আপনাদেরকে, দুই ঠোঁটের বহির্ভাগ, ঠিক আছে, মিম। আচ্ছা বলেন তো, মিম বললেন আর মা বললেন, আপনার কোনটা আপনার কাছে সহজ মনে হয় উচ্চারণের শেখার ক্ষেত্রে? মা। মা। আপনি যখন মিমের উপরে জের দিবেন তখন কি হবে? মি হবে। আবার যখন মিমের উপরে পেজ দিবেন তখন কি হবে? মু হবে। এখন বলেন, মা এই শব্দটা কি শুধু আরবিতেই মা আছে নাকি বাংলায়ও মা আছে? বাংলাতেও আছে। বাংলায় মা আছে। এখন আরবিতে মিম জবর মা আর বাংলায় ময়কারে মা। আরবিতে মিম জের মি, বাংলায় ময়রস্যি মি। আরবিতে মিম পেশ মু, বাংলায় ময়রস্যু মু। কোনো পার্থক্য আছে উচ্চারণে? না স্যার। জি না। কোনো পার্থক্য নাই কিন্তু। তাহলে আমরা যে অক্ষর উচ্চারণে আলাদা কোনো আপনাকে টেনশন করতে হয় না, স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, তার জন্য আমরা সময়কে ক্ষেপণ করব না। তাহলে আমরা কি প্র্যাকটিস করব? মামি মু, মামি মু। এটা কিন্তু আপনাকে কোথায় কোত্থেকে উচ্চারিত হচ্ছে এটা জানাও লাগবে না আপনাকে, এমন অবস্থা মিমের উচ্চারণে জবরদের পেজ দিলে। আবার দেখেন বা, বয়কার বা, বয়রস্যি বি, বয়রস্যু বু, বাবি বু। এখন আপনি এটা কি বাংলা উচ্চারণ করলেন নাকি আরবি উচ্চারণ করলেন, এটা কি দেখার উপায় আছে? না দেখে কি বোঝার উপায় আছে? জি না। দেখে বা বোঝার উপায় নাই। তাহলে আমরা মিম এবং বা দুইটা বাংলা ম এবং বয়ের সাথে আমরা উচ্চারণের মিল পাই, আওয়াজের মিল পাই। উচ্চারণে আমরা একটু অসুবিধায় পড়ে যাই ওয়াওয়ের ক্ষেত্রে। যদিও ওয়াওয়ের উপরে জবর হলে হয় ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তাহলে ও অন্তস্থয়কার কি হয়ে গেল? ওয়া। কিন্তু ওয়াউজের উই, ওয়াউজের উই আমরা অনেকে উচ্চারণ করি ওয়াউজের বি, ওয়াউজের ভি, আসলে এগুলো সঠিক না। ওয়াউজের উই, উইটা কি? যেমন ইংরেজিতে আই, এটার প্লুরাল কি? উই। উই। এখন উই কিন্তু আমরা অনেক সময় উই বলি, উই না, উই, উই, উই। ওয়াউজের উই, বলেন ওয়াউজের উই, ওয়াউজের উই। ওয়াউজের উই, ওয়াউজের উই। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। ওয়াও উই উ, ওয়াও উই উ। ওয়াও উই উ। ওয়াও উই উ। আল্লাযী ইউওয়াসউইসু, الذي يوسوس. বিসু না, ইউওয়াসউইসু, ويسو. ويسو. ইউওয়াসউইসু। يوسوس. الذي يوسوس، الذي يوسوس. الذي يوسوس، الذي يوسوس. الذي يوسوس. الذي يوسوس. وجوه، وجوه. وجوه। وجوه. এখন যদি কেউ উজু বলেন, উজু, উজু বললে কিন্তু হামজা পেশ উ হয়ে যাবে,
তাহলে কি বলতে হবে? উজু হুই, wujuhi, 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 الذي يوسوس alladhi yuwaswisu, الذي يوسوس alladhi yuwaswisu, وسو wisu, وسو wisu, يوسوس yuwaswisu, يوسوس yuwaswisu, wisu, আমরা প্র্যাকটিস যত করব ততই ভালো হবে। উজুহুই, wujuhi, উজুহুই, wujuhi, উজুহুই, wujuhi, উজুহুই, wujuhi, উজুহুই, wujuhi, الذي يوسوس alladhi yuwaswisu, الذي يوسوس في صدور الناس alladhi yuwaswisu fi sudurin nas, الذي يوسوس في صدور الناس alladhi yuwaswisu fi sudurin nas, وجوه يومئذ خاشعة wujuhu yawmaizin khashi'ah, وجوه يومئذ خاشعة wujuhu yawmaizin khashi'ah, আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফা। ফা কিন্তু বাংলা প, ফ, ফ এর মতো। ফা, ফাফিফু, ফাফিফু, fafifu, ফাফিফু, fafifu, ফাফিফু। fafifu, আচ্ছা, তাহলে আমরা আজকে 4টা অক্ষরের প্র্যাকটিস করলাম। আর আমরা অবশ্যই মনে রাখবো যে এইগুলো মাখরাজটা আগে একটু সুন্দর না করে নিতে পারলে পরবর্তীতে মাখরাজ ঠিক করা যাবে না। আর মাখরাজটা আমরা মুখস্থ করে, নিয়ম মুখস্থ করে কখনো মাখরাজ শেখা যায় না। আপনি নিয়ম ঠুটস্থ করে ফেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, এতে কিন্তু আপনি পারবেন না। এই জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর এরপরে আমাদের নাজারা ক্লাস রয়েছে। আজকে সোমবার, আজকে তো সূরা বাকারা। তো আমরা এখন নাজারা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা দোয়া পড়ে শেষ করব। এই ক্লাসটা আমরা আগামী শনিবার আবার পাবো, আল্লাহ তাআলা